আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের জন্য নিয়ে আসলাম মাওয়া পার্ট 2। তো প্রথম পার্টে আমি দেখিয়েছিলাম যে আমরা কীভাবে গেলাম, কি করলাম, কতক্ষণে গেলাম। অবশ্যই আমি কোনো জায়গার নাম চিনি নাই, আপনাদের আগেই বলেছিলাম। তারপরে আমি আমার ফিলিংগুলো শেয়ার করেছিলাম। তো আপনাদের বলেছিলাম যে আমি সেকেন্ড পার্টে দেখাবো আমরা কীভাবে লঞ্চে ওপার গেলাম, ওপার না তো চড়ে গিয়েছিলাম। তো এই সব নিয়ে থাকছে আমার মাওয়া পার্ট 2। তো শুরু করা যাক আজকের আমাদের সেকেন্ড পার্ট। তো আমরা সবাই মিলে লঞ্চটা ভাড়া করলাম। ভাড়া করে আমরা অ্যাকচুয়ালি ওপার না, তো আমরা যাব হচ্ছে পদ্মার চরে, মানে মাঝখানে যে একটা চর উঠেছে সেই চরে যাব। তো আমি যখন যাচ্ছিলাম তখন আমি একটা জিনিস দেখে অবাক হলাম যে এই দুনিয়ার আল্লাহর সৃষ্টি কত সুন্দর, মানে কত অমায়িক। তো এই সৃষ্টির সুন্দর মুহূর্তে আপনাদের ভাইয়া পানি উপভোগ করতেছিল। পরে বললাম আমাকে একটু দাও, দেন আপনাদের ভাইয়া আমাকে একটু পানিটা ছোঁয়ালো। আমার অনেক ভালো লাগছে দেখে। তারপর আমরা এগিয়ে যাচ্ছি। আমি যতই এগিয়ে যাচ্ছি ততই আমার কাছে জিনিসটা ভালো লাগতেছিল। পরে আমরা একটু টাইটানিকে ফিল নিলাম। তারপর ফিল নেওয়া শেষে তো এবার আমি আবার ভিডিও করতেছি। আমি একটা জিনিস দেখতেছি আর ভাবতেছি যে এইখান থেকে যেভাবে সূর্যটা এত কাছাকাছি দেখা যাচ্ছে, তাহলে কক্সবাজার থেকে সূর্যটা আরও কত সুন্দরভাবে দেখা যাবে। আসলে আমি তো কক্সবাজার যাইনি, তাই বলতে পারতেছি না। সবাই সুন্দরভাবে বসে আছে। তো আপনারা যারা যারা কক্সবাজার গিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ফিলিংসটা কেমন ছিল। আমারও যাওয়ার খুব ইচ্ছে আছে, ইনশাআল্লাহ আমিও কোনো একদিন যাব এবং আমার ফিলিংসগুলো আপনাদের সবার কাছে শেয়ার করব। তো যাই হোক, তো এবার আমরা চরের খুব কাছাকাছি এসে পড়েছি। তো আমরা ওই চরে যাব। চরে গিয়ে কিছুক্ষণ সময় স্পেন্ড করে আবার ব্যাক করব, কারণ এখনও তো আসল মজা বাকি। হ্যাঁ, আমি কিন্তু লঞ্চের একদম কর্নারে দাঁড়িয়েছিলাম। তবে অবশ্য আমি একটু ভয় পাচ্ছিলাম। ভয় পাওয়ার পর ওইখানে দুইটা ভাইয়া ছিল এবং আপনাদের ভাইয়া ছিল। তো আমরা ফাইনালে এসে পড়েছি চরের একদম কাছাকাছি। আমি তো আসলে চরটা দেখতেছিলাম না, আমি আসলে দেখতেছিলাম ওই সূর্যটা এত সুন্দর লাগতেছিল আমার কাছে। তারপর একটা ভাইয়া আমি তো একদম কর্নারে, আপনাদের একটা ভাইয়া দেখেন একদম লঞ্চের একদম মাথায় যেয়ে বসে আছে। তো ভাইয়াটার যে বম আমার আপু, সেই আপু বলতেছে যে আইসা পড়ো ওইখানে বসো না। তো ভাইয়ার নাছরবান্দা আসছে তো নাই। তারপরে উনি আস্তে আস্তে আমরা একদম চরের একদম কাছাকাছি চলে আসছি। ফাইনালি আমরা চরের একদম কাছাকাছি চলে আসছি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। দেখেন সূর্যটা এখন আরও কত সুন্দর লাগতেছে। তো এবার লঞ্চটা ঘোরাচ্ছে। ফাইনালি আমরা নেমে পড়লাম চরের মাঝখানে। সবাই ঘুরতেছে, আপনাদের ভাইয়াও ঘুরতেছে, সবাই ঘুরতেছে, যার যার মতন সবাই ঘুরতেছে। পরে চরে ঘোরাঘুরি শেষে পরে আমি না শুধু আমরা সবাই মিলে ব্যাক করতেছি। তো এরপর আপনাদের ভাইয়া বললো কি যে এবার তুমি একটু বসো, তোমাকে একটু ভিডিও করি। পরে আমি বললাম যে না থাক, সমস্যা নেই। পরে বললো আরে না, একটু বসো, সমস্যা কি। পরে আমি বসলাম, আপনাদের ভাইয়া ভিডিও করলাম। পরে যাওয়ার সময় যখন আসতেছিলাম তখন তো সূর্য মামার সাথে আমি খেলা করতে করতে আসতেছিলাম। যখন আমি যাইতেছিলাম দিনে তো সূর্য মামা ছিল, কিন্তু রাতে আমার চাঁদ মামার সাথে দেখা হয়ে গেল। পরে আমি যাইতেছিলাম। তো দেখেন আল্লাহর কি দুনিয়া, যে আল্লাহ কখন সকাল করতেছে কখন রাত করতেছে একমাত্র আল্লাহই ভালো জানে। তখন কিছুক্ষণ আগেই ছিল একদম দিন চকচকা, পরে যখন চলে যাচ্ছিলাম তখন একদম অন্ধকার ঘনিয়ে আসছে। কিন্তু অন্ধকার যখন ঘনিয়ে আসছে তখন জায়গাটার লুকটা এত সুন্দর লাগছে, আপনারা না গেলে বুঝতে পারবেন না যে কত সুন্দর লাগতেছে। জায়গাটা দেখেন একদম মনে হচ্ছে ব্রিজের যে লাইটগুলো দিছে, এগুলো মনে হচ্ছে প্রত্যেকটা একদম চাঁদের মতন খণ্ড খণ্ড হয়ে আছে। কিন্তু উপরে কিন্তু একটা চাঁদ আছে, বাট এখন দেখালে বোঝা যাবে না, একটু পরে আপনাদের দেখাবো। ওই দেখেন চাঁদটা কত সুন্দর ঝিকিমিকি করতেছে। দিনের বেলা ছিল আমার সাথে সূর্য মামা, এখন আমার সাথে চাঁদ মামা। কত ভালো লাগতেছে। আসলে প্রকৃতি প্রেমীরা এরকমই হয়। আপনারা যারা প্রকৃতি প্রেমী আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে জায়গাটা এবং চাঁদ সূর্য সব মিলিয়ে কেমন লাগছে। তারপর যখন আমি যাচ্ছিলাম তখন তো আমি সূর্য প্রেমে পড়ে গেছিলাম। এখন যখন আমি যাচ্ছি পানির সাউন্ডে এত সুন্দর লাগতেছিল সে মাশাল্লাহ মাশাল্লাহ। আমি জানি যে এটা যদি আমার মা দেখে
আমার শাশুড়ি দেখে, ওনারা যদি দেখে তাহলে আমাকে লাঠি মাইরা একদম বাসার থেকে বাইর করে দেবো যে এত পানির মধ্যে তোমরা দুইজন গেছো কে। আসলে আমরা দুইজনেই মানে ওনাদের প্রথম সন্তান, তো আমাদের নিয়ে ওনারা একটু বেশি সেনসিটিভ যেটাকে বলে। তারপর মানে আপনারাই নিজেরা দেখে বলবেন যে জায়গাটা কতটা অমায়িক লাগতেছে। তারপর যখন আমি পদ্মা নদীর ব্রিজ দিয়ে যাচ্ছিলাম তখন আমি একটু ভিডিওটা শ্যুট করে নিলাম। কারণ কি যে আমি ভাবি যে ব্রিজের নিচ দিয়ে কিভাবে রেল লাইনটা চলে, মানে রেল লাইনটা গেছে সরি ট্রেনটা কিভাবে যায়। পরে দেখলাম যে না, বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। তারপর মানে আমার বারবার মনে হচ্ছিল কি আমি যদি সাঁতার পারতাম তাহলে এই পানিতে নেমে আমি অবশ্যই গোসল করে যাইতাম। কিন্তু তখন আপনাদের ভাই বলে কি যে হাও নামো, তুমি নাইমা একবার মরে যাও, এই নদীতে নামলে কেউ যে যতই সাঁতার পারুক না কেন এই নদীর থেকে উঠতে পারবো। পরে কি আর করার, আমি তো এমনিতেও সাঁতার পারি না। পরে মন খারাপ করে বসেছিলাম। পরে নদীর মাঝখান থেকে একদম নদীর পাড়টা দেখা যাচ্ছিল। নদীর পাড়টা দেখে অনেক ভালো লাগতেছিল যে আসলে যারা না ঘুরছে, না বের হইছে একদম নিজের বাসার থেকে, নিজের মানে নিজের দুনিয়া থেকে, যারা বাইরের দুনিয়া আল্লাহর দুনিয়ায় যারা না আসছে তারা আসলে মানে বুঝতে পারবে না যে প্রকৃতি এবং মানে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর হতে পারে। তো ফাইনালি আমরা একদম নদীর চর থেকে ঘাটের একদম পাশাপাশি এসে পড়েছি। তো নৌকা থেকে লঞ্চ থেকে নামার পর দেখলাম একটা ঝালমুড়ি মামা ঝালমুড়ি বানাচ্ছে, দেখেই আমার একদম লোভ লাগলো। পরে আমি খাইলাম, পরে টুকিটাকি জিনিস দেখলাম, দামাদামি করলাম। এইখানে যে দাম গো বাবা, আমার এত টাকা নাই ভাই যে আমি এগুলা কিনবো, কিনা আমার ঘরে সাজামো। এখানে মানে হিউজ দাম। অবশ্য দাম রাখাটাই স্বাভাবিক, তারাও তো একটা বিজনেস করতেছে, তাদেরও তো সব কিছু মেনটেন করতে হয়। তারপর আমরা চলে যাব খাবারের ওইখানে। আমি শুধু ঘুরলাম বাট কোনো কিছু কিন্তু কেনা হয় নাই, কারণ এইখানে হিউজ পরিমাণের দাম। তারপর একটা দেখলাম যে লঞ্চ, এটা লঞ্চ, হ্যাঁ এই লঞ্চটা অনেক সুন্দর ছিল। তারপর আপনারাই দেখেন খাবারগুলো কত জেসি লাগতেছে। তো আপনাদের ভাইকে বললাম যে তুমি খাও, বলে যে না তুমি খাও। আমি বলছি না, আমি এখন যদি খাই তাহলে আমি ইলিশ ভাজা ভাত টাত খাইতে পারবো না। পরে অনেক কিছুই দেখলাম বাট কোনো কিছু খাওয়া হয়নি, কারণ কি এখন যদি আমি একটু কিছু খাইতাম তাহলে পরে আমি ভাত টাত ওগুলো খাইতে পারতাম না, এই জন্য আমি কোনো কিছু খাইই নাই। তারপর চোখে পড়লো অনেক পুরানো ঐতিহ্য, যে কাঠের তৈরি সব কিছু, এই জিনিসগুলো আমার ছোটোবেলায় ছিল, এখন অবশ্য নাই। যাই হোক, এবার আমি আপনাদের নিয়ে যাব আমরা কিভাবে ইলিশ কিনলাম, ইলিশ ভাজলাম, তারপরে সব কিছু দেখেন। এখানে আমরা শুরুতে কাঁকড়া দেখছি, কাঁকড়া দেখে আপনাদের ভাইরে বলতেছি তুমি খাওয়া। ও আরেকটা কথা আপনাদের সাথে তো শেয়ারই করা হয় নাই, আপনাদের ভাই কিন্তু কোনো মাছ খায় না, কোনো মাছই না, জাস্ট চিংড়িটা খায়। তারপর ফাইনালি আমরা এসে পড়লাম ইলিশের এখানে। তো সবাই মিলে আমরা ইলিশটা দামাদামি করতেছি। ইলিশের দামটা এই ভাইয়াটা আমাদের কাছ থেকে কমই নিয়েছে। আপনারা যদি কখনো যান এইখানে তো এই ভাইয়ার দোকান থেকে খাবেন। পরে আমরা টোটাল 17 জন মিলে 7টা ইলিশ নিয়েছিলাম 4000 টাকা দিয়ে। তো একটা ভাইয়া ইলিশটা মানে বাঁচতে ছিল, আমি ভিডিও শ্যুট করতেছিলাম। ভাইরা বললাম যে ভাইয়া আমি কিন্তু ভিডিও শ্যুট করতেছি আপনার মাছের কাটাটা, আপনি যদি পচাভাবে মাছ কাটেন তাহলে কিন্তু পাবলিক দেখে ফেলবে। তারপর ভাইয়াটা সুন্দরভাবে মাছটা কাটার পর পরিষ্কার করে সুন্দরভাবে ধুয়ে নিল। ওনাকে বলেন যে ভাইয়া আপনি একটু বেশি করে পানি দিয়ে ভালোভাবে মাছটা ক্লিন করে দেন, কারণ মাছ যদি ভালোভাবে না ধোয়া হয় তাহলে কিন্তু এমনিতেই এক্সট্রা একটি স্মেল আসে। কথায় বলে মাংস যত কম ধোবেন তত টেস্ট, আর মাছ যত বেশি ধোবেন তত মজা। তো এই বলে ভাইয়াটাকে বললাম যে মাছটা প্রত্যেকটা পিস 7 পিস করবেন, কারণ 7 পিস আমরা টোটাল ছিলাম 18 জন। এমনি আমরা গেছি 5 জন, কিন্তু এখানে আপনাদের ভাইয়া মাছ খায় না, মানে পাশাপাশি আরও 2 জন মাছ খায় না। তো ফাইনালি মাছ কাটা শেষ আমাদের। তো আমি ভিডিও করতেছি, আসলে ওই পাশ দিয়ে কিন্তু সবাই ঘুরতেছে, আমি একমাত্র ভিডিও করতেছি না। এখানে আরও 2 জন ভাইয়া ছিল, আপনাদের ভাইয়াও ছিল। তো হঠাৎ করে মন চাইলো যে আমি দুধ চা খাবো, আমার চার প্রতি একটা এক্সট্রা
মানে আপনারা যারা চা প্রেমী আছেন তারাই বুঝতে পারবেন। আর দুধ চা দেখলে তো মানে যে কোনো সময়ই মাথাটা এমনিতেই মন চায় চা চা করে। তো আমি একটা ভাইকে বললাম যে ভাই আমাকে চা খাওয়ান। পরে আপনাদের ভাই ওই পাশে মানে দাঁড়িয়েই ছিল, পরে আমি ওই ভাইটার সাথে এসে দুধ চা খাইতে আসছি। মানে এই আঙ্কেলটাকে দেখলাম যে মোটামুটি ভালোই চা বানাচ্ছে, বাট চা খাওয়ার পর ততটা টেস্ট পাইনি আসলে। নিজের হাতের জিনিস ছাড়া আসলে যারা চা প্রেমী, নিজের হাতের জিনিস ছাড়া কিন্তু তাদের কাছে জিনিসগুলো ভালো লাগে না। পরে আমি দুধ চা নিলাম, ভাইটা রং চা নিয়েছে, আদা চা। পরে আঙ্কেলকে বললাম থ্যাংক ইউ আপনাকে চা বানিয়ে দেওয়ার জন্য। পরে ভাইয়াটা আমাদের দুজনকে চাটা দিয়ে দিল। পরে আমি চা খাইতে খাইতে এসে দেখি যে পাশে ইলিশের বন্দোবস্ত করা শুরু হয়ে গেছে। পরে দেখি ইলিশটাকে সুন্দরভাবে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখাচ্ছে। তারপর এরা সুন্দরভাবে মানে ভাইজা দিয়ে সুন্দরভাবে আমাদেরকে সার্ভ করে দিবে। তো এই ভিডিওটা আমি পুরোটাই শ্যুট করব, তারা কীভাবে ইলিশ ভাজে আপনারা দেখতে থাকেন। তারপর এক বোতল সরিষার তেল ধাম করে ঢেলে দিছে। তো এই হচ্ছে ইলিশের লুক। আপনারা বলবেন যে ইলিশটা কেমন ছিল, আমরা কি কিনে জিতেছি না ঠকেছি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না, প্লিজ সবাই শেয়ার করে দিবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন সবাই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবার আপনারা দেখেন ইলিশটা কীভাবে ভাজতেছে। এটা অ্যাকচুয়ালি লেস ছিল, হ্যাঁ এটা লেস। এই লেস দিয়ে লেস ভর্তা বানাবে। আর প্রত্যেকজন প্রতি মানে মাথাটা তারা দুই পিস করছে তারা প্রত্যেকজনের এক পিস করে মাথা দিবে। এরপর সুন্দরভাবে তারা ইলিশটা ভাজা শুরু করে দিছে। এবার দেখেন তিনটা চিংড়ি এখানে একটা ভাইয়া, একটা আপু আর একটা আপনার ভাইয়া চিংড়ি নিয়েছে। কারণ আপনাদের ভাই আগেই বলছে আপনাদের ভাইয়া একদম নবাবজাদা, তো সে মাছ খায় না, কিন্তু সে চিংড়ি খায় মাছ না খাইলেও। আর আপু আর ভাইয়া ওই দুজন ওনারা চিংড়ি খাবে তাই নিয়েছে। পরে আপনাদের ভাইয়া বললো যে তুমি চিংড়ি খাবা নাও। আমি বলছি না আমি চিংড়ি খাবো না, তুমিই খাও তাতেই হবে, আমি ইলিশ খাবো। কারণ যারা ইলিশ প্রেমী তারাই জানে যে ইলিশের কত মজা। পরে আপনাদের ভাইয়ের কত জোর করলাম যে এক পিস খাও, দেখো কত দেখেই মন চাচ্ছে যে এমনিই খেয়ে ফেলি। দেখেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগতেছে ইলিশ ভাজাটা। ফাইনালি এটা হচ্ছে ইলিশের লুক। ও এখানে অনেকেই বেগুন ভাজা খাবে, এই জন্য বেগুন ভাজাটাও নিয়েছে, বেগুনও নিয়েছে। এইখানে আমি একটা জিনিস খেয়াল করলাম যে বেগুনও যেই চুলায় ভাজতেছে, মানে যেই তেলে ভাজতেছে, চিংড়িটাও সেই তেলে ভাজলো, ইলিশও সেই তেলে ভাজলো। আপনাদের ভাই যে মাছ খায় না তাতে লাভটা কী হলো? তারপর আমি জানি যে আমার নবজাতক মাছ খায় না, এই জন্য আমি চলে গেলাম যে তাকে না জানাই অবশ্য আমি একটু দূরে চলে গেছিলাম। সে ওইখানে ছিল, দেখলাম যে এখানে চিকেন কাবাব, হারিয়ারি কাবাব আর হচ্ছে বিফ কাবাব বিক্রি করতেছিল। ভাবলাম যে বেচারা মাছ যদি না খায় তাহলে কি খাবে, তাহলে একটা চিকেন কাবাব নেই যে সেই ভাত দিয়ে খাইতে পারবে, না হলে তো সে হাক করে তাকাই থাকবো। এই তার জন্য তো আমার মায়া লাগে, বোঝেন নাই। পরে আবার ফাইনালি এসে পড়ছি। আয়সা পড়ার পর দেখেন এইবার হচ্ছে ইলিশের ফাইনাল লুকটা কত সুন্দর লাগতেছে। পরে আমার মন ছিল যে আমি এমনি খেয়ে ফেলি, কিন্তু লজ্জার ভয়ে আমি কিচ্ছুই বলতে পারি নাই যে আমার এক পিস দেন আমি খামু। মানুষ কি মনে করবেন, ওইখানে তো একজন দুইজন যায় নাই, আমরা তো ওইখানে অনেকগুলো জন। পরে দেখেন আমাদের একটা কিউটি আপু, সে বললো যে আমি মাছ ভাজবো আমাকে দেন। পরে ভাইয়াটা বলতেছে আপনি কি পারবেন? দেখেন ভাইয়াটা অনেক দুষ্টামি করছে, বাট মানে তাদের ব্যবহারটা অনেক ভালো ছিল। আপনারা যদি কখনো যান মাওয়া ঘাটে অবশ্যই এই পদ্মাবাড়ি হোটেল রেস্টুরেন্টে খেয়ে আসবেন, কারণ তাদের ব্যবহার, তারা মানে এই ভিডিওটা দেখিয়ে যদি মানে খেতে পারেন তাহলে তারা অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দেবে, আমরা কথা বলে আসছি। তো যাই হোক ভাইয়াটা মাছ তুলতেছে। পরে আমি আপনাদের ভাইয়ার কানে কানে বললাম কি যে আমি এক পিস মাছ খাই। পরে বললো না এইখানে এরকম করা যাবে না। মানে আর কি বেচারা চুপটি করে শুধু আমি ভিডিও করে যাচ্ছি, আমার যে কি লোভ লাগছে সেটা তো আর কেউ জানে না। তারপর আমি দৌড়ে চলে গেলাম যে ইলিশের লেজ ভর্তা করতেছে। পরে দেখে এখানেও মানে আমার দেখে অনেক লোভ লাগছে। দেখেন তারা অনেক মানে এমনি তো মজা হয় না,
তারা যে কত রকমের মশলাপাতি দেয় এখানে, সেদিন আমি যদি সামনাসামনি না থাকতাম তাহলে তো বুঝতে পারতাম না যে তারা কত রকমের জিনিস এখানে দিচ্ছে। সে অনেকগুলো মশলা দেওয়ার পর সে নিজে হাতে ডলে ডলে ভর্তাটা বানাবে। আসলে নিজে হাতে ডলে ভর্তাটা বানানোর টেস্ট কিন্তু আলাদা। তারপর আমি ভাইটাকে বলছি, ভাইয়া ভালোভাবে হাত কি ধুয়ে নিছেন? দুষ্টামি করে বলছে হ্যাঁ আপু সমস্যা নাই, আমি ভালোভাবে হাত ধুয়ে নিছি। দেখেন ভাইয়াটা যত্ন সহকারে সুন্দরভাবে কাটাগুলো বেঁধে দিচ্ছে। তারপর ভাইয়ের ফাইনালি ভর্তা বানানো শেষ। এরপর আমরা এবার খাওয়া দাওয়া শুরু করব। তো এক এক করে আমি দৌড় দিয়ে যে আগেই বসে পড়ছি, কারণ আমি কখন খাবো। দেখেন এবার আপনাদের সামনেই নিয়ে আসছি আমাদের ফুল রেসিপিটা। ফুল রেসিপি এখনও আসে নাই, মানে আমি এতটাই ক্ষুধার্ত ছিলাম, এখনও আমার জিভে জল এসে পড়তেছে ভিডিওটা দেখে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আপনার ভাইয়া এখন আস্তে আস্তে খাচ্ছে, ও তো আসল মজার খাবার খাইলই না। তো দেখেন সবার খাওয়া দাওয়া শেষ, আমাদের টোটাল বিল আসছিল প্রায় 8,000 টাকার মতন। তো এবার শুধু প্লেটটা পড়ে রইল। তারপর এই জিনিসটা না হলে তো আমার ভালোই লাগে না, এটা যে আমার কত ফেভারিট একটা মানে ফুড, এটা তো না বললে বোঝাই যাবে না। তারপর দেখেন রাতের চাঁদটা কত সুন্দর লাগতেছে। এই ছিল আমার সেকেন্ড পার্ট। এবার আমি মাওয়াটাকে বাই বাই টাটা করে দিচ্ছি। তো আপনাদের যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাওয়ার সময় আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিলো, তারপরে কি আর করার, আরেকদিন আবার আসবো ইনশাল্লাহ, সবাই মিলে মজা করবো, এনজয় করবো। আবারও বলতেছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাই বাই টাটা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।